ওকে, সো যেটা বলছিলাম আমরা সেটা হচ্ছে যে এই কোর্সটা আমরা যখন কমপ্লিট করব তখন আমাদের এগুলো হচ্ছে কোর্স অবজেক্টিভস, যে we will be able to illustrate the country's legal system, law of contract, its kinds, and particularly essential elements of a contract without which a contract cannot be valid. So there are some essential elements যেগুলো প্রেজেন্ট থাকলে পরে একটা কন্ট্রাক্ট ভ্যালিড হয়, আর যেগুলো অ্যাবসেন্ট থাকলে পরে একটা কন্ট্রাক্ট ভ্যালিড হবে না। তাহলে কন্ট্রাক্ট যদি ভ্যালিড না হয়, হ্যাঁ, you cannot claim anything from the contract. Okay, you cannot enjoy the merit of the contract. এরপরে কোর্স অবজেক্টিভ 2 যেটা, in the end of the course you should be able to describe legal rules regarding valid offer and acceptance and describe how an offer lapses. একটা কন্ট্রাক্টের কথা যেটা একটু আগে বলছিলাম, যে কন্টিনিউয়াসলি আমরা কন্ট্রাক্ট করছি, আইআইওসি তে আমি এনরোলড হয়েছে, আইআইওসির সাথে আমার একটা কন্ট্রাক্ট তৈরি হয়েছে। সো এখানে আইআইওসির পার্ট থেকে কোনো ভায়োলেশন হলে আমি আইওসির এগেইনস্টে লিগ্যাল অ্যাকশনে যেতে পারবো। আমার পার্ট থেকে কোনো ভায়োলেশন হলে, যেমন কন্টিনিউয়াসলি আমি যদি টিউশন ফি না দেই, তাহলে আইআইওসি আমার এগেইনস্টে আইনগত ব্যবস্থা নিতে পারবে, লিগ্যাল অ্যাকশনে যেতে পারবে। তাহলে এই যে আইওসির সাথে আমার একটা কন্ট্রাক্ট হলো, এই কন্ট্রাক্টে কিভাবে তৈরি হয়েছে? এটা তৈরি হয়েছে অফার এবং অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে। ঠিক আছে, আইআইইউসি আমাকে কিছু অফার করেছে, আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি। আইআইইউসি আমাকে অ্যাডমিশন অফার করেছে, আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি। বা আমি আইআইইউসির কাছে অফার করেছি যে আমি আপনার এখানে ভর্তি হতে চাই, আইআইইউসি অ্যাকসেপ্ট করে নিয়েছে। সো এই যে বিষয়টা দেখো, আইইউসি অফার করেছে নাকি আমি অফার করেছি, আইইউসি অ্যাকসেপ্ট করেছে নাকি আমি অ্যাকসেপ্ট করেছি। সো এই বিষয়গুলো ক্লিয়ার হওয়া দরকার। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা কন্ট্রাক্ট থেকে যে মেরিট আছে সেই মেরিটটা নিতে পারবো, কন্ট্রাক্টের বেনিফিটস গুলো আমরা এনজয় করতে পারবো। এই এরপর হচ্ছে কিভাবে একটা অফার ল্যাপস হয়ে যায়। ঠিক আছে, হাউ অ্যান অফার ল্যাপসেস। ল্যাপসেস মানে হচ্ছে কামস টু অ্যান এন্ড, কি করে একটা কন্ট্রাক্ট শেষ হয়ে যায়। ঠিক আছে, ডিসচার্জ হয়ে যেতে পারে বা ল্যাপস হয়ে যেতে পারে একটা কন্ট্রাক্ট, কি করে, মানে একটা অফার কি করে। এই তারপরে হচ্ছে এই কোর্স পড়ার পরে we will be able to make decisions in light of the provisions relating to discharge of contract. একটা কন্ট্রাক্ট কি করে ডিসচার্জ হয়, রেমেডিস ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট যদি ব্রিচ হয়, কেউ যদি চুক্তি ভঙ্গ করে, কেউ যদি ভায়োলেশন করে, তাহলে আরেকজন কি ধরনের প্রতিকার এক্সপেক্ট করতে পারে, কি ধরনের সলিউশন এক্সপেক্ট করতে পারে। এই এরপরে হচ্ছে we will be able to translate the provisions of indemnity, guarantee, bailment and pledge into business actions. আমরা কি করতে পারবো, ইন্ডেমনিটি, গ্যারান্টি, বেলমেন্ট, প্লেজ, এগুলো সম্বন্ধে আমরা যে প্রভিশনস গুলো জানবো সেগুলোকে সামনে রেখে আমরা বিজনেস ডিসিশনস বা বিজনেস অ্যাকশনে যেতে পারবো। ঠিক আছে, এই যেমন ইন্ডেমনিটি, তুমি যদি একটা ইন্স্যুরেন্স করতে যাও তাহলে সেখানে ইন্ডেমনিটির অ্যাপ্লিকেশন আছে। তারপরে যে ধরনের কন্ট্রাক্টে কন্ট্রাক্ট অফ গ্যারান্টির অ্যাপ্লিকেশন থাকতে পারে। এই এরপরে হচ্ছে কন্টিনিউয়াসলি আমরা বেলমেন্ট, কন্ট্রাক্ট অফ বেলমেন্ট করি, এক্সপোর্ট ইম্পোর্টের ক্ষেত্রে বেলমেন্টের অনেক অ্যাপ্লিকেশন আছে। তারপরে গুডস এবং সার্ভিসেস, গুডস যেগুলো আছে এগুলোর স্টোরেজের ব্যাপারে বেলমেন্টের অ্যাপ্লিকেশন আছে। এই সো আইরিন, আমি একটা ক্লাসে আছি, ঠিক আছে, একটু পরে তোমার সাথে কথা বলবো। হ্যাঁ, ঠিক আছে। ট্রান্সলেট দ্য প্রভিশনস, এটা বলেছি আমরা। এরপরে হচ্ছে we will be able to apply knowledge of agency, হ্যাঁ, এখানে কন্ট্রাক্ট অফ এজেন্সি আছে, আমরা পড়বো এটা। তারপরে কন্ট্রাক্ট অফ সেল অফ গুডস পড়বো, যেটার মাধ্যমে আমরা we will be able to establish a business relations, যেটার মাধ্যমে আমরা বিজনেস রিলেশন এস্টাবলিশ করতে পারবো। And finally we will be able to analyze business ventures in light of Negotiable Instrument Act, Partnership Act, আরবিট্রেশন এবং কোম্পানি অ্যাক্ট, যেটা কোম্পানি অ্যাক্ট 1994। এই তো এই বিষয়গুলো মোটামুটি আমাদের যদি জানা থাকে তাহলে আমরা একটা বিজনেসের যে লিগ্যাল সিস্টেম আছে, লিগ্যাল এনভায়রনমেন্ট আছে, সেই এনভায়রনমেন্টের উপরে আমাদের একটা কমান্ড আসবে। এখানে একটা ম্যাপিং আছে, ম্যাপিং এ এখানে যে কোর্স অবজেক্টিভ গুলোর কথা আমরা একটু আগে বললাম, 6টা অবজেক্টিভের কথা বললাম, এই 6টা অবজেক্টিভ আমাদের টোটালি ইকোনমিক্স এন্ড ব্যাংকিং ডিগ্রি যেটা আছে প্রোগ্রাম, এই ব্যাচেলর প্রোগ্রাম, এই ব্যাচেলর প্রোগ্রামের আবার কিছু অবজেক্টিভ আছে। এই অবজেক্টিভ গুলোর সাথে এই কোর্স অবজেক্টিভ কতটুকু ম্যাচ করে এটার উপরে একটা ম্যাপিং। এটা
এরপরে যেটা আছে তোমার সামারি অফ কোর্স কন্টেন্টস, কি কি টপিক এক্স্যাক্টলি আমরা পড়বো এখানে, সেগুলো এখানে দেওয়া আছে। ফার্স্টে আমাদের এখানে 5টা সেগমেন্ট করা আছে, 5টা সেগমেন্টে এখানে 9 আওয়ার্স করে দেওয়া আছে। 45 আওয়ার্স we are supposed to study in a semester. তাহলে ফার্স্ট সেগমেন্টে আমরা দেখব হলো ফার্স্ট 9 আওয়ার্সে আমরা দেখব, তার মানে 3 সপ্তাহ ধরে আমরা এগুলো পড়ব, যেটা হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, যেখানে ডেফিনেশন অফ কন্ট্রাক্ট থাকবে, এসেনশিয়াল এলিমেন্টস অফ এ ভ্যালিড কন্ট্রাক্ট থাকবে, তারপরে কাইন্ডস অফ কন্ট্রাক্ট থাকবে, অফার এন্ড অ্যাকসেপ্টেন্স থাকবে, তারপরে তোমার লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অফার, লিগ্যাল রুলস রিগার্ডিং ভ্যালিড অ্যাকসেপ্টেন্স। তো এগুলো আমরা পড়বো। এখানে মোটামুটি 3টা চ্যাপ্টার বলা যায়। তিনটা চ্যাপ্টার, এগুলো আমরা 9 আওয়ার্স পড়বো। এরপরে 9 আওয়ার্সে আমরা দেখবো হলো কনসিডারেশন, ক্যাপাসিটি অফ পার্টিজ এন্ড রেমেডিজ ফর ব্রিচ অফ কন্ট্রাক্ট, এগুলো দেখবো। এরপরে 9 আওয়ার্সে আমরা পড়বো ইন্ডেমনিটি এন্ড গ্যারান্টি, কন্ট্রাক্ট অফ বেলমেন্ট এন্ড কন্ট্রাক্ট অফ এজেন্সি। 3টা চ্যাপ্টার আমরা চেষ্টা করবো 3 সপ্তাহে শেষ করার জন্য। এরপর হচ্ছে ল অফ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এন্ড ল অফ পার্টনারশিপ, এটার পরে 9 আওয়ার্স। এবং ফাইনালি যেটা ফাইনাল 9 আওয়ার্সে আমরা দেখবো কোম্পানি ল, কোম্পানিজ অ্যাক্ট, ডিফারেন্স বিটুইন কোম্পানি এন্ড পার্টনারশিপ, পাবলিক কোম্পানি, প্রাইভেট কোম্পানি, ফরমেশন অফ এ কোম্পানি, মেমোরেন্ডাম অফ অ্যাসোসিয়েশন, এগুলো। এর মাঝখানে আমরা তোমাদেরকে কিছু প্রেজেন্টেশন দিব, ক্লাস প্রেজেন্টেশন, সেগুলো তোমাদেরকে প্রেজেন্টেশন করতে হবে। এরপরে একটা অথবা 2টা চ্যাপ্টার বা 3টা চ্যাপ্টার পড়ার পরে আমরা একটা ক্লাস টেস্ট নিব, সেই ক্লাস টেস্ট তোমাকে পার্টিসিপেট করতে হবে। ক্লাস টেস্ট, প্রেজেন্টেশন থাকবে। মূলত আমি যে অ্যাসাইনমেন্ট গুলো দিব সেই অ্যাসাইনমেন্ট গুলোই তোমরা প্রেজেন্ট করবে স্লাইড তৈরি করে, তাহলে অ্যাসাইনমেন্টও হয়ে যাবে, প্রেজেন্টেশনও হয়ে যাবে, অ্যাসাইনমেন্ট আলাদা করে সাবমিট করতে হবে না। লার্নিং রিসোর্সেস, যেটা টেক্সট বুকস, টেক্সট বুক হলো এমসি কোশ্চাল, যেটা এমসি কোশ্চাল এন্ড বিবেক কে এদের বই, এটা মার্কেন্টাইল ল যেটাকে বলে, বিকাশ পাবলিশিং হাউস, নিউ দিল্লি থেকে পাবলিশ হয়েছে, এটা ইন্ডিয়ান বই, এটা আমরা পড়বো। আরেকটা এমনিতে রেফারেন্স বই আছে, যেটা আইসি অ্যাক্ট এন্ড এনআই অ্যাক্ট এর বই, বিজনেস এন্ড ইকোনমিক ল, এমইটি ইউনিভার্সিটি ছত্তিশগড়, এটা ইন্ডিয়ান বই। এটা তেমন দরকার হবে না, উপরেরটা যেটা আছে এমসি কোশ্চাল, কোশ্চালের বইটা পড়লেই হবে। এটা অ্যাভেলেবল, তোমাদের লাইব্রেরিতেও অ্যাভেলেবল, বা তোমরা চাইলে বাইরে থেকে হায়ারও করতে পারো, বড় করতে পারো। অ্যাসেসমেন্ট প্যাটার্ন গুলো কেমন হবে এখানে একটু দেখাতে হয়, যেটা হচ্ছে অ্যাসেসমেন্ট প্যাটার্নে যেমন ব্লুমস একটা টেক্সোনমি আছে, ব্লুমস ক্যাটাগরি অফ কোশ্চেনিং। কোশ্চেনের মধ্যে কোশ্চেনটা আমাকে এমন ভাবে করতে হবে যাতে করে সে তার রিমেম্বার যে ক্যাপাসিটি আছে, যে সে কোনো কিছু মনে রাখতে পারে। ইউজুয়ালি ডেফিনেশন টাইপের যে প্রশ্নগুলো আসে সেগুলো, ডেফিনেশন তো বইয়ে যেভাবে ডেফিনেশন আছে সেভাবে আমি হয়তো মুখস্থ করে লিখে দিলাম, আর কেউ বুঝে যদি লেখে নিজের মতো করে ডেফিনেশন তৈরি করে, তাহলে তো সেটা ঠিক আছে, এটা আরো ভালো। তবে কোনো কিছু মনে রেখেই লিখতে পারবে, যেমন হয়তো কোনো কিছুর ক্লাসিফিকেশন লিখতে বললাম, আমি বললাম যেটা বেলমেন্ট এবং প্লেজের মধ্যে একটা পার্থক্য লিখো, ঠিক আছে, অথবা বেলমেন্ট এবং সেলস এর মধ্যে একটা পার্থক্য লিখো, সেলস এবং এগ্রিমেন্ট টু সেলস এর মধ্যে একটা পার্থক্য লিখো। তাহলে এই পার্থক্য তো তুমি বুঝে বুঝে আসলে বানানোর কিছু নাই এখানে, এটা তোমাকে মুখস্থ করে লিখতে হবে। সো এই ধরনের কোশ্চেন থাকবে, ধরো 5 মার্কসের, রিমেম্বার। এরপরে এমন কিছু কোশ্চেন থাকবে যেমন কেস থাকবে, এখানে কেসগুলো তোমাকে বুঝতে হবে, বুঝে সেটা কোন ক্যাটাগরিতে পড়ছে এবং সেটা ইন্টারপ্রিটেশন লিখতে হবে। তাহলে এটা হলো তোমার আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি আমি দেখব, সেখানের জন্য তোমার একটা পার্সেন্টেজ মার্কস থাকবে। এরপরে কোশ্চেনের মধ্যে অ্যাপ্লিকেশন টাইপের কোশ্চেন থাকবে,
যেখান থেকে তুমি একটা পার্সেন্টেজ থাকবে, পরে অ্যানালিটিক্যাল কিছু কোশ্চেন থাকবে, এরপরে ইভ্যালুয়েশন টাইপের কিছু কোশ্চেন থাকবে, এবং তোমার ক্রিয়েটিভিটি জাজ করবো আমরা, এমন ধরনের কিছু কোশ্চেন থাকবে, একটু ক্রিটিক্যাল টাইপের। তো তাহলে কি হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 6টা ডাইমেনশনে কোশ্চেন থাকবে। তো এই 6টা ডাইমেনশনের কোশ্চেন যদি থাকে তাহলে সেই কোশ্চেনটাকে বলা হয় কোয়ালিটি কোশ্চেন বা স্ট্যান্ডার্ড কোশ্চেন। ঠিক আছে, এখন বাংলাদেশের এডুকেশনও ইন্টারন্যাশনাল এডুকেশনের স্ট্যান্ডার্ডে যাওয়ার জন্য চেষ্টা করছে। এগুলো আমাদের আইআইইউসি থেকে ডেভেলপ করা না, এই জিনিসগুলো ডেভেলপ করেছে ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন। তাদের বিশাল প্রজেক্ট আছে, সেই প্রজেক্টে আইকিউএসি বলে এটাকে, ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল। তো আইকিউএসির মাধ্যমে তারা এটা ডেভেলপ করেছে এবং আমাদেরকে এটা অ্যাপ্লাই করতে বলেছে। আমরা যদি এগুলো অ্যাপ্লাই করতে পারি, এগুলোর উপরে আবার আমাদের কোশ্চেন দেখে দেখে অ্যাসেসমেন্ট হবে যে আমাদের কোশ্চেনটা কতটুকু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে, এবং সেটার উপরে ডিপেন্ড করে ডিপার্টমেন্ট বা প্রোগ্রাম এগুলোর অ্যাক্রিডিটেশন হবে। ঠিক আছে, অ্যাক্রিডিটেশন হলে পরে তোমরা বলতে পারবে যে হ্যাঁ আমাদের প্রোগ্রাম যেটা আমরা করেছি বিএসএস অনার্স ইন ইকোনমিক্স এন্ড ব্যাংকিং, এটা অ্যাক্রিডিটেশন আছে এটা, তাহলে তোমার ক্রেডিবিলিটি বাড়বে, প্রোগ্রামের ক্রেডিবিলিটি বাড়বে। যেমন আমাদের আইআইইউসির ছেলেরা এই যে কম্পিউটার সায়েন্সের, ওদের অ্যাক্রিডিটেশন আছে, ওদের আইইবি রিকগনিশন আছে, যে কারণে ওরা নামের সাথে ইঞ্জিনিয়ার শব্দটা ইউজ করতে পারে। আর এমন কিছু ইউনিভার্সিটি আছে আমাদের এখানে চিটাগাং শহরেও আছে যাদের আইইবি রিকগনিশন নাই। আইইবি রিকগনিশনের জন্য অনেকগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সেগুলো অনেক ইউনিভার্সিটির পক্ষে সম্ভব হয় না করা, কিন্তু আইআইইউসি সেটা করেছে এবং আইইবি রিকগনিশন তারা নিয়েছে, যে কারণে আমাদের ছেলেরা বের হয়ে তারা ইঞ্জিনিয়ার নিজেদেরকে দাবি করতে পারবে, তাদের পদবীর সাথে ইঞ্জিনিয়ার পদবী লাগাইতে পারবে নামের সাথে। যেটা কিন্তু অন্যান্য অনেক ইউনিভার্সিটির ছেলেরা কম্পিউটার সায়েন্স পড়ছে কিন্তু তারা ক্লেম করতে পারবে না যে সে ইঞ্জিনিয়ার, যদি আইইবি রিকগনিশন না থাকে। তো এইভাবে করে প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই এখন থেকে এই অ্যাক্রিডিটেশনের জন্য মুভ করতে হবে। যদি অ্যাক্রিডিটেড হয় তাদের প্রোগ্রাম, তাহলে এটার বেনিফিট সমস্ত স্টুডেন্টরা পাবে, যে কারণে আমাদের এই প্রসেসের মধ্য দিয়ে যেতে হচ্ছে। ঠিক আছে, যে কোর্স অবজেক্টিভ, প্রোগ্রাম অবজেক্টিভ, এগুলোর ম্যাপিং, হ্যাঁ, তারপরে আমি কিভাবে ইভ্যালুয়েশন করছি সেটার একটা ব্রেকডাউন, তারপরে কোশ্চেনিং কেমন করে করছি সেটার একটা মানে ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী করছি কিনা, এখানে করলে আবার কত পার্সেন্ট, এটা পার্সেন্টেজ হবে, এটা ভেরি করতে পারে। আমি হয়তো আমার একটা কোশ্চেন এমন ভাবে দিলাম যেখানে ডেফিনেশন এবং ক্লাসিফিকেশনের জন্য মার্কস আছে 20, ঠিক আছে, তো তাহলে আমার কি হয়ে গেল, এগুলোকে রিমেম্বার, আন্ডারস্ট্যান্ড, এগুলোকে বলে লোয়ার অর্ডার কোশ্চেন, আর অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট এগুলোকে বলা হয় হায়ার অর্ডার কোশ্চেন। ঠিক আছে, তো এইখানে যদি আমার কমে যায়, উপরের দিকে যদি বেড়ে যায়, তাহলে সেটা হবে আমার লোয়ার অর্ডার সংখ্যা বেড়ে গেল, হায়ার অর্ডার কমে গেল, তাহলে এটার একটা পার্সেন্টেজ আছে যে কত পার্সেন্টের বেশি তোমার লোয়ার অর্ডার থাকতে পারবে না। ঠিক আছে, যেমন মোর দেন এই যে অ্যাপ্লাই, অ্যানালাইজ, ইভ্যালুয়েট, ক্রিয়েট এগুলো মিলে যদি 60% কোশ্চেনের 60% থাকে এগুলা, তাহলে বলা যাবে যে এই কোশ্চেনটা হায়ার অর্ডার কোশ্চেন এবং এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন। বোঝা গেল? এটা একটা রিকোয়ারমেন্ট। তো এটা গেল কোর্স আউটলাইন, এরপরে আমরা পড়াশোনায় যাব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমার প্রেজেন্ট দেওয়া হয়নি। আচ্ছা, প্রেজেন্ট দেওয়া হবে, সমস্যা নাই। আপনার আইডি বলেন। EB193210। 10 কি নাম আপনার? নাজমিয়া আফসার। নাজমিয়া? জি। NAZMIA? জি। হ্যাঁ, ঠিক আছে, গুড। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। স্যার আমি এদিনে প্রেজেন্ট। আপনার জন্য। All right, so we are starting our formal lecture on business law. This is Shariful Haq, Associate Professor and Chairman, Department of Economics and Banking. Here is my phone number and email address. So this will be available on Google Classroom, these slides. So you can get them downloaded from there. And
you can contact to me if you face any difficulty in understanding this course or about any other matter. If you want to communicate with me, you can use these contact numbers. So this is chapter 1, defining law. At first we will define law. We will know what law exactly is. So law means actually rule made by authority for the proper regulation of a community or society, or for correct conduct in life. Okay, so law means actually rules made by authority. Why? For the proper regulation of a community or society, or for correct conduct in life. So তাহলে ল মিন্স হচ্ছে কিছু রুলস, কিছু পলিসি, কিছু গাইডলাইন্স অথবা কিছু প্রিন্সিপালস যেগুলো তৈরি করবে একটা অথরিটি থাকবে। অথরিটি হচ্ছে একটা বডি, একটা বডি, a group of people or maybe one people, maybe more than one people. So a body যে কিনা অথরাইজড, যাকে অথরাইজ করা হয়েছে, যাকে এম্পাওয়ার্ড করা হয়েছে, যাকে পারমিট করা হয়েছে যে টু মেক রুলস। নট এভরিবডি ক্যান মেক রুলস, ঠিক আছে? In our country particularly we see parliamentarians. Okay, parliamentarians are called the lawmakers. এই যে দেখো এইচএসসি রেজাল্ট, গভর্নমেন্ট বলছে এইচএসসি রেজাল্ট রেডি আছে, কিন্তু তারা এটা পাবলিশ করতে পারছে না। কেন পাবলিশ করতে পারছে না? কারো কোনো আইডিয়া আছে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া যে গভর্নমেন্ট রেজাল্ট রেডি থাকা সত্ত্বেও পাবলিশ করতে পারছে না কেন? গভর্নমেন্ট অথবা কনসার্নড যারা ডিপার্টমেন্ট আছে, লাইক বোর্ড অফ এডুকেশন অথবা মিনিস্ট্রি অফ এডুকেশন, তারা কেন আসলে রেজাল্ট পাবলিশ করতে পারছে না? রেডি থাকলে পাবলিশ করতে পারবো না কেন জানো? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? হ্যালো? No, sir. নো স্যার। অন্যান্য বারের রেজাল্টের সাথে এবারের রেজাল্টের পার্থক্য কি বলো? বলো। অন্যান্যবার পরীক্ষার মাধ্যমে রেজাল্টটা করা হয়, আর এখন তো পরীক্ষা ছাড়াই রেজাল্টটা ওরা দিবে। এক্স্যাক্টলি। কে বলেছে এটা? নাম কি? হাবিবা। হাবিবা। ভেরি গুড গার্ল। কত আইডি? EB 193231। AB 193231। হাবিবা ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট 3.3। তারপরে এবার তোমার একটা সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হয়নি, 2.9। ওই সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হলে এটা 3 উপরে থাকবে, অবশ্যই থাকবে। কিন্তু তুমি এবার দুইটা কোর্সে, একটাতে বি আর একটাতে বি প্লাস পেয়েছো। ম্যাক্রো ইকোনমিক্সে বি এবং প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টে বি প্লাস। এগুলো আর একটু ভালো করতে হবে। তুমি তো বোঝা যাচ্ছে ক্লাসে ফোকাসড থাকো, ভালো রেসপন্স করেছো, তাহলে রেজাল্টটাও ভালো করার চেষ্টা করবে কষ্ট করে। হ্যাঁ, ঠিক আছে? আর একটু কষ্ট বাড়িয়ে দিতে হবে। জি স্যার। হ্যাঁ,
স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমার রেজাল্ট নিয়ে একটা তাহলে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে ল, যেটা এটা হচ্ছে অথরিটি তৈরি করছে এবং ফর দ্য, কেন তৈরি করছে অথরিটি? এটা ফর দ্য প্রপার রেগুলেশন অফ এ কমিউনিটি অর সোসাইটি অর ফর কারেক্ট কন্ডাক্ট ইন লাইফ। আমাদের লাইফের মধ্যে আমরা যেন সবকিছু ঠিকঠাক ভাবে করি, টোটাল কন্ডাকশনটা যেন ফেয়ারলি হয়, স্মুথলি হয়, সেই বিষয়টা এনশিওর করার জন্যই ল তৈরি করা হয়। ঠিক আছে? আর একটু ব্রডলি আমরা যদি বলি, the term law denotes rules and principles. হ্যাঁ, সো একটু আগে আমি যেটা বলছিলাম, এখানে রুলস বলেছি যে এটা রুলস হতে পারে, এটা প্রিন্সিপালস হতে পারে, এটা কিছু পলিসি হতে পারে, কিছু গাইডলাইন্স হতে পারে, যেটা কি করবে আইদার এনফোর্সড বাই অ্যান অথরিটি, যেটা কোনো একটা অথরিটির মাধ্যমে তৈরি হলো, অর সেলফ ইম্পোজড। হ্যাঁ, এটা হতে নিজেদের দ্বারা ইম্পোজড হতে পারে। আমি আমার ফ্যামিলির জন্য ল তৈরি করে দিতে পারি, আমি আমার কি বলে কমিউনিটির জন্য ল তৈরি করতে পারি, আমার সোসাইটির জন্য ল তৈরি করতে পারি। এই যে বড় বড় অ্যাপার্টমেন্ট যেগুলো আছে সেগুলোতে একটা কমিটি থাকে, অ্যাপার্টমেন্ট ম্যানেজমেন্ট কমিটি থাকে। সেই ম্যানেজমেন্ট কমিটি সেই অ্যাপার্টমেন্টের যারা ইনহেবিটেন্টস আছে, টেনান্টস আছে, তারা কি করে রোল প্লে করবে, তাদের কি কি করা উচিত, কি কি করা উচিত না, তারা কয়টার মধ্যে ফেরা উচিত তাদের বাসায়, হ্যাঁ, তারা বের হওয়ার সময় রিপোর্টিং করা উচিত কিনা, এই সমস্ত বিষয়ে কিন্তু তারা নিজেরা কিছু পলিসি, রুলস, গাইডলাইন তৈরি করতে পারে। তখন আমরা সেগুলোকেও ল বলতে পারবো। সো ইট মে বি enforced by an authority or it may be self-imposed. যেমন IIUC is an organization, institution. তাহলে IIUC এর একটা অথরিটি আছে, IIUC এর একটা সিন্ডিকেট আছে, বা ইসি বলি আমরা এটাকে, এক্সিকিউটিভ কাউন্সিল। তো IIUC তে যখন কোনো বিষয়ে ডিসিশন নেওয়ার দরকার হয় তখন সিন্ডিকেট বসে সেই সিদ্ধান্তটা নেয় এবং সেই সিদ্ধান্ত আইন হয়ে যায়। ঠিক আছে? So it may be self-imposed by an institution or a society or a community, by the members of a society to control and regulate people's behavior. মূল কথা হলো আমার এখানে যে আমি যেটা করতে চাই সেটা হচ্ছে people's behavior কে আমি গাইড করতে চাই। ঠিক আছে? I want to guide people's behavior with a view to securing justice, peaceful living and social security. তাহলে আমার মূল টার্গেট কি? টার্গেট হচ্ছে আমি জাস্টিস এনশিওর করতে চাই, ন্যায়, সামাজিক ন্যায় এনশিওর করতে চাই, পিসফুল লিভিং, শান্তিপূর্ণ অবস্থান, শান্তিপূর্ণ বসবাস, এটা এনশিওর করতে চাই, এবং সোশ্যাল সিকিউরিটি, যেটা সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। তাহলে ল আমাদেরকে কি দিচ্ছে? ল আমাকে দিচ্ছে হলো সিকিউরিটি। ল আমাকে দিচ্ছে সিকিউরিটি। তবে এই সিকিউরিটিটা কখন নিশ্চিত হবে? যখন সবাই তার যে ডিজায়ার্ড বিহেভিয়ার আছে, সবাই এভরিবডি উইল ডু দেয়ার ডিজায়ার্ড বিহেভিয়ার, সবাই যখন ডিজায়ার্ড বিহেভিয়ার করবে তখন এটা, যেমন ধরো এই যে রাস্তায় গাড়ি যখন চলছে, আমাদের দেশে গাড়ি চলার নিয়ম হলো যে কেউ গাড়ি ড্রাইভ করবে সে রাস্তার বাম দিক থেকে ড্রাইভ করবে, কখনো সে ডান দিকে চলে যাবে না। তো তুমি দেখো এই যে অনেক সময় আমরা দেখেছি যে নিরাপদ সড়ক আন্দোলনের সময় অনেক ছাত্রছাত্রীরা কিছু গাড়িকে, সরকারি গাড়ি, তাদেরকে আটকে দিয়েছে। কেন? কারণ সে যাওয়ার কথা বাম লেন দিয়ে, সে কিন্তু যখন দেখলো বাম লেনে খুব জ্যাম, তখন সে ডান লেন দিয়ে ঢুকে পড়েছে। ঠিক আছে? সো তুমি যদি ডান লেন দিয়ে চলে যাও তাহলে কি হবে? তাহলে ওই ডান লেন দিয়ে আবার যারা ওই দিক থেকে, বিপরীত দিক থেকে আসতেছে, তাদের সাথে তোমার একটা কলিশন হওয়ার পসিবিলিটি থাকবে না? তাদের সাথে একটা কলিশন হওয়ার পসিবিলিটি থাকবে কিনা? জি স্যার। থাকবে। তো তাহলে ওখানে একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পসিবিলিটি থাকবে। তো অ্যাক্সিডেন্ট হলে এখানে কি মানে মানুষের লাইফ সিকিউর থাকলো? সিকিউর থাকলো না। কেন থাকলো না? কারণ একজন তার যে কাঙ্ক্ষিত আচরণ সে সেটা করে নাই। তার কাছ থেকে এক্সপেকটেশন ছিল যে সে রাস্তার বাম দিক থেকে চলবে, সে কি করলো? ডান দিকে গাড়ি ড্রাইভ করতে চলে গেল। তাহলে ডান দিকে আবার বিপরীত দিক থেকে যারা আসতেছে বাম দিক হয়ে, তাদের সাথে এখানে একটা
কনফ্লিক্ট কলিশন হবে এবং একটা অ্যাক্সিডেন্ট হবে। সো এখানে কি হবে, তোমার পিসফুল লিভিং ডিস্টার্ব হবে বা সিকিউরিটি ডিস্টার্বড হবে, ঠিক আছে। সো যদি কেউ ল ব্রেক করে, তার কাঙ্ক্ষিত যে বিহেভিয়ার আছে সেটি না করে, তখনই সেখানে কলিশন হয়, সেখানে অ্যাক্সিডেন্ট হয়, সেখানে জাস্টিসের ব্যত্যয় ঘটে, পিসফুল লিভিং হয় না, এবং আলটিমেটলি মানুষের লাইফ সিকিউর থাকে না। তো তাহলে কি হচ্ছে যে আমাদের ল কেন, এই যে কেন আমাকে বাম দিক থেকেই চলতে হবে, এটা এই জন্যই যে এটা হচ্ছে আমার মানে আমার বিহেভিয়ারকে গাইড করছে এই লটা, ঠিক আছে। যখন ল আমাকে বলে দিল, আইন আমাকে বলে দিল যে তোমাকে সবসময় রাস্তায় বাম দিক থেকে চলতে হবে, তাহলে এটা হবে আমার জন্য একটা ল, এটা আমাকে মেনে চলতে হবে। তাহলে এটা হচ্ছে ট্রাফিক ল, রাস্তায় যখন আমি চলবো তখন এটা আমাকে মেনে চলতে হবে। এই সো এরকম বহু নিয়ম কানুন আছে যেগুলো মানুষের বিহেভিয়ারকে গাইড করার জন্য তৈরি হয়ে থাকে, সেগুলোকে আমরা বলছি হলো ল। এখন আমরা দেখছি বিজনেস ল। তাহলে ন্যাচারালি বা নর্মালি মানুষের বিহেভিয়ারকে গাইড করার জন্য যে ল, সেই লকে আমরা বলছি নর্মালি যে এটা হচ্ছে একটা ল। কিন্তু বিজনেস ল যখন আমরা বলবো, তখন ইট মিনস যে বিজনেস কমিউনিটিতে যারা থাকছে বা বিজনেস অর্গানাইজেশনস গুলো কি ধরনের বিহেভ করবে, বা বিজনেস এনভায়রনমেন্টে মানুষ কি ধরনের বিহেভ করবে, সেই বিষয়ে যে গাইডলাইন্স গুলো, সেই বিষয়ে যে পলিসিস গুলো বা রুলস গুলো, সেগুলোকে আমরা বলছি বিজনেস ল, ঠিক আছে। এই তাহলে একটু একাডেমিক্যালি আমরা যদি বলি যে বিজনেস ল মে বি ডিফাইন্ড as that branch of law which comprises laws concerning trade, industry and commerce. So trade, industry এবং কমার্সের সাথে রিলেটেড যে ল গুলো আছে, যে রুলস গুলো আছে, সেগুলোকে আমরা বলছি বিজনেস ল। It is an ever-growing branch of law with the changing circumstances of trade and commerce. Trade এবং কমার্সে কন্টিনিউয়াসলি চেঞ্জ আসছে। সো ট্রেড এবং কমার্সে যত চেঞ্জ আসবে, তত এটাকে গাইড করার জন্য ল এর দরকার হবে। এই যে এখন আমরা দেখছি নতুন করে সাইবার ল এসছে আমাদের সামনে। সাইবার ল কেন? আমরা দেখছি যে সাইবার ক্রাইম হচ্ছে, যত ইন্টারনেটের অ্যাপ্লিকেশন বেড়ে যাচ্ছে, ততই এই সাইবার ক্রাইম গুলো বেড়ে যাচ্ছে। এই যে আমরা দেখেছি বাংলাদেশ ব্যাংকের তোমার ভল্ট থেকে রিজার্ভ চুরি হয়ে যাওয়ার ঘটনা। কোন একজন ভিয়েতনামের নাগরিক অথবা এই ধরনের কেউ একজন হয়তো মানে বাংলাদেশ ব্যাংকের যে ওয়েবসাইট আছে বা মানে সিস্টেম আছে, যে সিস্টেমে এগুলো রেকর্ড থাকে, সেখানে হয়তো তারা হ্যাক করে ওখান থেকে তারা একটা ডিজিট, একটা অ্যামাউন্ট তারা তাদের ওখানে ক্রেডিট করে নিয়েছে, ঠিক আছে। তো তাহলে এই যে এখন এটার ব্যাপারে কি পলিসি হবে, তাদেরকে কিভাবে ধরা হবে, তাদের পানিশমেন্ট কি হবে, এই সমস্ত বিষয়গুলো গাইড করার জন্য কি দরকার হবে? ল দরকার হবে। আমরা অবশ্য এর আগে যে ডিসকাশনটাতে ছিলাম, হাবিবা যেই প্রশ্নের অ্যান্সার দিয়েছিল যে আগের বারের পরীক্ষার সাথে এবারের পরীক্ষার পার্থক্য হলো, এবার মানে রেজাল্টের পার্থক্য হলো, অন্যবার পরীক্ষা হয়ে রেজাল্ট হতো, এবার পরীক্ষা না হয়ে রেজাল্ট হচ্ছে। এটাই হচ্ছে ডিফারেন্স, যে কারণে কি করতে হচ্ছে, বাংলাদেশ গভর্নমেন্টকে একটা ল তৈরি করতে হচ্ছে নতুন করে, যেটা হচ্ছে সম্ভবত সেকেন্ডারি এডুকেশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এরকম নামে একটা ল তৈরি করা হচ্ছে, যেখানে আগের ল ছিল আমাদের যেটা, সেটা হচ্ছে যে পরীক্ষা হবে এবং পরীক্ষার মূল্যায়নের ভিত্তিতে রেজাল্ট পাবলিশ হবে। কিন্তু এবার যেহেতু পরীক্ষা ছাড়া রেজাল্ট পাবলিশ হচ্ছে, এটা তো কোনো লয়ে নাই, কোনো আইনে নাই যে কিভাবে পরীক্ষা ছাড়া রেজাল্ট পাবলিশ হতে পারে। তাহলে গভর্নমেন্ট যদি রেজাল্ট পাবলিশ করে বা কনসার্নড বোর্ড বা ডিভিশন যদি রেজাল্ট পাবলিশ করে দেয়, তাহলে তারা আইনি জটিলতায় পড়তে পারে। কেউ একজন
যদি সংক্ষুব্ধ হয়, এগ্রিভড হয়, তাহলে সে কোর্টে গিয়ে মামলা করে দিবে যে এই বিষয়ে কি আইন আছে গভর্নমেন্টের কাছে যে তারা এইভাবে পরীক্ষা ছাড়া রেজাল্ট পাবলিশ করলো, ঠিক আছে, আমরা আইন দেখতে চাই। কোর্টে গেলেই এটা গভর্নমেন্ট আটকা পড়ে যাবে এখানে। তো এই জন্য গভর্নমেন্ট কি করছে, গভর্নমেন্ট আগে আইন পরিবর্তন করছে, হ্যাঁ, যে বিশেষ পরিস্থিতিতে যখন পরীক্ষা নেওয়ার অবস্থা থাকবে না, অথবা ইন দ্য স্টেট অফ ইমার্জেন্সি, তখন একটা ডক্ট্রিন অফ নেসেসিটি তৈরি হতে পারে। এভাবে এটা হচ্ছে প্রিন্সিপালস অফ নেসেসিটি, যে আমি হয়তো এখন পরীক্ষা ছাড়াই আমাকে রেজাল্ট পাবলিশ করতে হচ্ছে। তবে এখানে একেবারে মূল্যায়ন হয়নি এরকম না, তার আগের যে পারফরমেন্স আছে এসএসসি এবং জেএসসি যে পারফরমেন্স আছে সেই পারফরমেন্সের উপরে ভিত্তি করে আমরা এইভাবে করে মূল্যায়ন করেছি, যেটা হয়তো কোনো একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে বিশেষ পরিস্থিতিতে এটা কমপ্লাই করে। সো এটা কোনো মানুষের জন্য হার্মফুল হবে এরকম আমরা মনে করছি না। তাহলে এভাবে করে তারা যখন আইন পাশ করে ফেলতে পারবে, এক্সিস্টিং যে আইন আছে এটাকে তারা অ্যামেন্ডমেন্ট করছে, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধন, তাহলে সংশোধনের মাধ্যমে যখন আইনটাকে রিভাইজ করা হবে যে ইয়েস কনসার্নড সেকশন বা কনসার্ন ডিভিশন বা বোর্ড চাইলে বা কনসার্ন মিনিস্ট্রি চাইলে পরীক্ষা নেওয়া ছাড়াই বিশেষ পরিস্থিতিতে রেজাল্ট পাবলিশ করতে পারবে, ঠিক আছে। এটা যখন অনুমোদন হয়ে যাবে তখন তারা এটাকে ল হিসেবে ট্রিট করবে এবং পরবর্তীতে কেউ আর কোর্টে যেতে পারবে না। কোর্টে গেলে কোর্ট তাদেরকে আইন দেখাই দিবে, দেখো এই যে আইন আছে, রেজাল্ট পাবলিশ করার আইন আছে তো এইভাবে, ঠিক আছে। কিন্তু এখন কিন্তু কোর্ট এটা বলতে পারছে না, কারণ এখন কোর্টের কাছে তো আইন নাই, হ্যাঁ, পরীক্ষা নেওয়া ছাড়া রেজাল্ট দেওয়ার আইন নাই। তাহলে পরীক্ষা নেওয়া ছাড়া রেজাল্ট দেওয়ার আইন তৈরি করা হয়েছে এবং এই সম্ভবত গতকাল বা পরশুদিন এটা সংসদে নিয়ে এসছে, শিক্ষামন্ত্রী এটা ব্রিফ করেছেন দীপুমণি, এবং এটা সংসদে বিল আকারে আনা হয়েছে। সংসদ যদি এটাকে পাশ করে দেয় তাহলে কি হয়ে যাবে, এটা আইন হয়ে যাবে, ঠিক আছে, আইন হয়ে যাবে। আর আইন যখন হয়ে যাবে তখন এই রেজাল্ট পাবলিকেশনে আর কোনো বাধা থাকবে না, তখন যে কেউ এর বিরুদ্ধে, এই রেজাল্ট পাবলিকেশনের বিরুদ্ধে কোর্টে যেতে পারবে না। যদি যায় তাহলে কোর্ট তাকে বলে দিবে যে না, এই বিষয়ে আইন আছে, রেজাল্ট পাবলিশ করার আইন আছে, বিধান আছে। তাহলে এটা হলো যে আইনগুলো কিভাবে কোন পরিস্থিতিতে তৈরি হয় সেটা ব্রিফ করার জন্য আমি তোমাদেরকে এই সিচুয়েশনটা বা ইফেক্ট যেটা এটা এক্সপ্লেইন করলাম। এটা একেবারেই রিসেন্ট, একেবারেই কন্টেম্পোরারি ইস্যু। তাহলে পার্লামেন্টে যারা থাকে এদেরকে বলা হয় ল মেকার্স। তারা বেসিক্যালি এরকম বিভিন্ন ইস্যু যখন আসে সামনে তখন বা চেঞ্জিং সিচুয়েশন যখন আসে সামনে তখন তারা ওই বিষয়টাকে হ্যান্ডেল করার জন্য কি করে, যে কিছু বিধান তৈরি করে। এই বিধানটা যখন পার্লামেন্টে পাস হয়ে যায় এবং যখন প্রেসিডেন্ট এটাতে সাইন করে দেন তখন এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে অ্যাক্ট বা এটাকে বলে স্ট্যাটিউট। স্ট্যাটিউট, when the bill is passed by the parliament and signed by the president, we call them a statute. এটা একটা অ্যাক্ট হয়ে যায়। তোমাদের কাছে কি আমি বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি? জি স্যার। জি স্যার। আইন কিভাবে তৈরি হয় সেটা কি তোমরা বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। ওকে, তো তাহলে আমরা এখানে দেখছি বিজনেস রিলেটেড এই ধরনের কোনো ইস্যু যদি অ্যারাইজ করে, যেমন আমাদের বাংলাদেশে একটা সময় দেখা গেল যে মানুষ বিজনেস করছে কিন্তু এই বিজনেস থেকে গভর্নমেন্ট তেমন কোনো বেনিফিট পাচ্ছে না। তাহলে বাংলাদেশে ট্যাক্স পেয়ার যারা আছে, ট্যাক্স দেওয়ার মতো মানুষ কম, খুব বেশি মানুষ ট্যাক্স দেয় না। এরপরে হচ্ছে গভর্নমেন্টকে সবসময় বিদেশ থেকে ঋণ টিন নিয়ে চলতে হয়, লোন নিতে হয়, সবসময় ফরেন এইড নিতে হয় বা ব্যাংকগুলো থেকে লোন নিতে হয় এভাবে করে, এবং সেগুলোর উপরে আবার ইন্টারেস্ট চার্জ করা থাকে। তো এইভাবে করে গভর্নমেন্ট দেখছে যে ঋণের বোঝা বেড়ে যাচ্ছে। তখন এটা হচ্ছে 1991 সালে, তখন সম্ভবত তখন বিএনপি ক্ষমতায় ছিল।
তখন অর্থ সচিব ছিলেন মিস্টার শাহ আব্দুল হান্নান। উনি একটা পলিসি দিলেন। উনি বললেন যে এটা দেশের বাইরে অন্যান্য জায়গাতে প্র্যাকটিস আছে যে বিজনেসম্যানরা যা কিছুই বিক্রি করবে সেগুলোর উপরে একটা ট্যাক্স থাকবে এবং সেই ট্যাক্সটা সরকারের কাছে চলে আসবে। ঠিক আছে? তো বিদেশে এটাকে জিএসটি বলে, গুডস এন্ড সার্ভিস ট্যাক্স। তো তখন উনি বললেন বাংলাদেশে এটা যেটা হবে সেটা হচ্ছে ভ্যাট, ভিএটি, ভ্যাট, দ্যাট ইজ ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স। তো বাংলাদেশ এটাকে বাংলায় বলে মূসক। the value added tax, মূল্য সংযোজন কর, মূসক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তো 1991-এ উনি এটা প্রপোজ করলেন গভর্নমেন্টের কাছে এবং গভর্নমেন্ট দেখলো খুব ভালো জিনিস তো এটা। হ্যাঁ, মানুষ যত বিক্রি করবে প্রত্যেকটা বিক্রির উপর থেকে সরকার ট্যাক্স পাবে, এটা খুব ভালো জিনিস। হ্যাঁ, তাহলে তো সরকারকে আর টাকা পয়সা নিয়ে বেশি চিন্তা করতে হবে না। তো তখন এটা আইন আকারে পাবলিশ হয়ে গেল। তো ওই তখন থেকে আমরা পেলাম ভ্যালিউ অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট, ভ্যাট অ্যাক্ট 1991। দেখো আমি দেখাই। এই যে দেখো ভ্যালু অ্যাডেড, বাংলায় চলে আসছে এটা, মূল্য সংযোজন কর, মূসক, ভ্যালু অ্যাডেড ট্যাক্স অ্যাক্ট 1991। এই এটা করযোগ্য সেবা। মূল্য সংযোজন কর আইন 1991 সনের 22 নম্বর আইন। ইংলিশে এটা একটু বেটার ভার্সন আছে এখানে। An act to make provisions for imposition of value-added tax on goods and services, whereas it is expedient to make provisions for imposition of value-added tax. It is hereby enacted as follows. 1991 কি হয়েছে? This act may be called as Value-Added Tax Act 1991. In this act, section 15, 16, and 72 shall be deemed to have come into effect from 2nd June 1991, corresponding to 18 জ্যৈষ্ঠ, 18 জ্যৈষ্ঠ 1398 বাংলা সাল, and except the sections mentioned above, all other sections shall come into effect from 1st July 1991. So ওই সেকশন গুলা তোমার জুন থেকেই, 2nd জুন থেকে ইফেক্ট হবে, আর বাকি যে সেকশন গুলো আছে সেগুলো জুলাইয়ের 1 তারিখ থেকে হবে। এটা সম্ভবত ফাইন্যান্সিয়াল ইয়ারের কারণে এরকম হয়েছে। এরপর এখানে ডেফিনেশন দেওয়া হয়েছে কিছু, যে এই অ্যাক্টের মধ্যে উল্লেখ করা হয়েছে এরকম ডেফিনেশনস গুলো, এগুলো এখানে দেওয়া হয়েছে। তো তোমরা এটা দেখতে পারো, একটু স্টাডি করে দেখতে পারো। তখন একটা পার্সেন্টেজ দেওয়া হয়েছিল, সম্ভবত ওই সময় পার্সেন্টেজ ছিল 1.5%, 1.5% হয়তো ছিল। 100 টাকায় 1.5 টাকা, 100 টাকার কেনাকাটা করলে 1.5 টাকা দেওয়া হবে। এখন এটা সংশোধন হয়ে বেড়ে এটা হয়েছে মোস্ট প্রবাবলি এখন 7.5%। ঠিক আছে?
তুমি যাও আড়ং-এ গিয়ে কেনো একটা কিছু, 100 টাকায় 7.5 টাকা দিতে হবে ট্যাক্স, 200 টাকায় দিতে হবে 15 টাকা ট্যাক্স, 1000 টাকার জিনিস কিনলে 75 টাকা ট্যাক্স দিতে হবে, 10,000 টাকার জিনিস কিনলে 750 টাকা দিতে হবে ট্যাক্স। বুঝতে পেরেছ? সো এটা হচ্ছে একটা বিজনেস ল যেটা ভ্যালু অ্যাডেড ট্যাক্স। হ্যাঁ, তো এরকম আরো বিভিন্ন ধরনের অ্যাক্ট আছে, যেমন তোমার এই যে এখানে আছে ফাইন্যান্স অ্যাক্ট হয়েছে 2011 সালে, তারপরে কাস্টমস অ্যাক্ট আছে 1969 এর, অবশ্য ওটা যুদ্ধেরও আরো আগে, 1-2 বছর আগের যুদ্ধের পাকিস্তান আমলের অ্যাক্ট, কাস্টমস অ্যাক্ট 1969 এখন ওরকমই আছে। এরপরে ফাইন্যান্স অ্যাক্ট আছে 2010 সালের, ফাইন্যান্স অ্যাক্ট আবার রিভিশন হয়েছে 2011 সালে। এরপরে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স যেটা আইটিও 1984 এ হয়েছে, ট্রাভেল ট্যাক্স অ্যাক্ট হয়েছে 2003 তে। এরপরে ভ্যালু অ্যাডেড ট্যাক্স যেটা যে ভ্যাট একটু আগে যেটা দেখালাম, এটা হচ্ছে 1991 এ। তাহলে এভাবে করে বেসিক্যালি বিজনেস ল এগুলোকে আমরা বলি, যে বিজনেস কমিউনিটিকে গাইড করার জন্য যে রুলস গুলো, যে প্রিন্সিপালস গুলো, সেগুলোকে আমরা বলছি বিজনেস ল। Business law encompasses the law governing contracts, sales, commercial paper, agency and employment law, business organizations, property and bailments, এগুলো হচ্ছে বিজনেস ল এর এরিয়া। এবং আদার এরিয়া আছে, কিছু পপুলার এরিয়া আছে, লাইক ইন্স্যুরেন্স, উইলস এন্ড এস্টেট প্ল্যানিং, কনজিউমার এন্ড ক্রেডিটর প্রোটেকশন অ্যাক্ট আছে, যেমন আমেরিকাতে আছে এগুলো, কনজিউমার, বাংলাদেশে আছে কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট, ভোক্তা অধিকার সংরক্ষণ, কনজিউমার রাইটস প্রোটেকশন, সিআরপি। তারপরে তোমার আমেরিকাতে আছে প্রোডাক্ট লায়াবিলিটি ল আছে, এখানে বাংলাদেশে প্রোডাক্ট লায়াবিলিটি ল নাই। Business law may include issues such as starting, selling or buying a small business, managing a business, dealing with employees, like labor law যেটা, or dealing with contracts among others. এই সমস্ত বিষয়গুলোই হচ্ছে তোমার বিজনেস ল এর এরিয়া বা স্কোপ, যেখানে বিজনেস ল প্র্যাকটিস হয়, এবং এগুলাকে ইন এ হোল আমরা বিজনেস ল বলি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে সোর্সেস অফ বিজনেস ল। এই যে একটু আগে যে বিজনেস ল এর কথা বললাম, মার্কেন্টাইল ল আর বিজনেস ল একই জিনিস, মার্কেন্টাইল বিজনেস এগুলো সিনোনিমাস। তাহলে সোর্সেস অফ মার্কেন্টাইল ল আর সোর্সেস অফ বিজনেস ল, কোন কোন জায়গা থেকে আসলে এই ল গুলো আমাদের কাছে আসে। তাহলে ল কামস ফ্রম ডিফারেন্ট সোর্সেস। Business law in Bangladesh has got a number of sources. For example, বাংলাদেশে যে বিজনেস ল গুলো আছে এখন, একটু আগেই আমরা দেখলাম যে ল আছে একটা 1969 এর ল, বাংলাদেশে জন্ম হওয়ার আগে থেকে কাস্টম অ্যাক্ট, এটা এখন ওইভাবেই চলছে। এরপরে আমাদের এই যে এখন এই যে রেজাল্ট পাবলিকেশনের যে লটা অ্যামেন্ডমেন্ট করা হচ্ছে, এই লটাও হচ্ছে সম্ভবত 1962 এর একটা ল, পাকিস্তান আমলের ল। বুঝতে পেরেছ? এই তো ল অফ কন্ট্রাক্ট, যেটা আমাদের বিজনেস, যেই কন্ট্রাক্টের উপরে বিজনেস দাঁড়িয়ে আছে, হ্যাঁ, ল অফ কন্ট্রাক্টকে বলা হয় যে যদি এটা ফাউন্ডেশন হয়, তাহলে এখনকার মডার্ন বিজনেসটা হচ্ছে সুপার স্ট্রাকচার, যার ফাউন্ডেশন হচ্ছে ল অফ কন্ট্রাক্ট। তাহলে এই ল অফ কন্ট্রাক্ট হচ্ছে কিন্তু 1872 এর অ্যাক্ট। এই যে এখানে দেখো ল অফ কন্ট্রাক্ট, এই যে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এই যে এখানে সামারি আছে, কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, অ্যাক্ট নাম্বার 9, 1872 সালের 9 নম্বর অ্যাক্ট এটা। This law is related to certain parts of the substantive law dealing the formation and breach of contracts, awarding damages, etc. তাহলে
ডেট অফ ইস্যু আমাদের এখানে ইস্যু হয়েছে এটা 1972 তে 25শে এপ্রিলে 1972 তে আমাদের এখানে ইস্যু হয়েছে এবং সেপ্টেম্বর 1972 সালের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে যেটা শুক্রবার ছিল ওই দিন থেকে আমাদের দেশে এটা এটা ইফেক্টিভ হয়েছে। তো এবং ডেট অফ পাবলিশিং এটা হচ্ছে 72 এর 25th এপ্রিল টিউসডেতে এটা পাবলিশ হয়েছে, কিন্তু এটা ইফেক্ট হয়েছে সেপ্টেম্বরে আমাদের দেশে 1 সেপ্টেম্বর 1972, যুদ্ধের 1 বছর পরেই। তো কিন্তু একটা কখনকার অ্যাক্ট, একটা হচ্ছে 1872 এর অ্যাক্ট। 1872 এর অ্যাক্ট আমাদের দেশে ইফেক্ট হয়েছে 1972 তে, তার মানে 100 বছরও পরে। আর এখন এই অ্যাক্টের বয়স কত হয়েছে? আরো ধরো 50 বছর যোগ হবে 150 বছর। তাহলে আমরা এখন এসে এই সময়ে যে কন্ট্রাক্ট অ্যাক্ট ইউজ করছি, এই কন্ট্রাক্ট অ্যাক্ট হচ্ছে 150 বছর আগের অ্যাক্ট এবং 1872 মানে হচ্ছে তখন পুরোপুরি ভাবে হচ্ছে ব্রিটিশ রুল। তখন পুরোপুরি ভাবে ব্রিটিশ রুল মানে ব্রিটিশরা তো 1757 সালেই মোটামুটি এস্টাবলিশ হয়ে গেছে আমাদের এখানে। নবাব সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধ করে তাকে হারানোর পরপরই তারা এখানে এস্টাবলিশ হয়ে গেছে। তাহলে 1757 থেকে যদি হিসেব করো 1857 100 বছর, এরপরে হচ্ছে তোমার আরো 72 হতে আরো ধরো এখানে 20 বা 17 বছর। তাহলে এই সময়টা তোমার মানে প্রায় 120 বছর পরে তারা যখন এই কন্টিনেন্টে, এই সাবকন্টিনেন্টে এস্টাবলিশ হয়ে গেল, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে, তখন তারও 100 বছর পরে তারা কন্ট্রাক্ট অ্যাক্ট ইন্ট্রোডিউস করলো আমাদের এখানে এবং সেইখান থেকে নিয়ে আরো 150 বছর পরেও আজকে এসে আমরা এই এখনো পর্যন্ত এই কন্ট্রাক্ট অ্যাক্টের উপরেই আছি। এটাকে আমরা বলছি শুধু যে এই জিনিসটা আমাদের এখানে ইফেক্টিভ হলো 1972 তে, বুঝতে পেরেছো? কিন্তু এই অ্যাক্টকে আমরা কিন্তু চেঞ্জ করি নাই। হ্যাঁ, কন্ট্রাক্ট অ্যাক্টের মধ্যে আমরা কোনো ধরনের কোনো চেঞ্জ আনতে পারি না এখনো পর্যন্ত। তাহলে এই কন্ট্রাক্ট অ্যাক্টের আউটপুট হিসেবে যেগুলো আমাদের দেশে আছে, যেমন কন্ট্রাক্ট অফ এজেন্সি আছে, তারপরে বেলমেন্ট আছে, তারপরে ইন্ডেমনিটি গ্যারান্টি আছে, এগুলা সবই কন্ট্রাক্ট অ্যাক্টের সাথে ক্লোজলি রিলেটেড। বুঝতে পেরেছো? তাহলে এই যে শুরুতে যেটা বলছিলাম ইংলিশ মার্কেন্টাইল ল, তাহলে ইংরেজরা আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট দিয়েছে এই কন্ট্রাক্ট অ্যাক্টের উপরে আমরা এখনো পর্যন্ত আছি। এটাকে বলা হয় ফাউন্ডেশন আমাদের এখনকার মডার্ন বিজনেসের। মডার্ন বিজনেস যদি সুপার স্ট্রাকচার হয় তাহলে ফাউন্ডেশন হচ্ছে ল অফ কন্ট্রাক্ট, আর সেই ল অফ কন্ট্রাক্টই এসছে হলো ইংলিশ ল থেকে। সুতরাং আমাদের এখানে যে বিজনেস ল আছে, এই বিজনেস ল এর একটা গ্রেট সোর্স হচ্ছে ইংলিশ ল। বুঝতে পেরেছ? জি স্যার। স্যার এরপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্ডিয়ান মার্কেন্টাইল ল। আমাদের দেশে ইন্ডিয়ান কিছু ল আছে, এগুলো এসছে যেমন কিছুক্ষণ আগে যেটা কাস্টম অ্যাক্ট দেখালাম 1969 এর অ্যাক্ট, এটা ইন্ডিয়ান অ্যাক্টই আসলে, কিন্তু এটা পাকিস্তান আমলেই আমরা পেয়েছি। ইন্ডিয়া এবং পাকিস্তানের পরবর্তীতে বেশ কিছু ল চেঞ্জ করেছে, কিন্তু কমন ল যেগুলো আছে এগুলো কিন্তু খুব বেশি চেঞ্জ হয়নি। বিশেষ করে বিজনেস লতে তেমন কোনো চেঞ্জ আসে নাই। তাহলে ইন্ডিয়ান বিজনেস ল এটাও আমাদের জন্য একটা বড় ধরনের সোর্স, যেখান থেকে আমরা কি পাই, যেমন ধরো আমাদের যে কোম্পানি অ্যাক্ট, এখন আমরা যেটাকে কোম্পানি অ্যাক্ট বলছি, এই কোম্পানি অ্যাক্টটা কিন্তু কোম্পানি অ্যাক্ট, এখন আমাদের কোম্পানি অ্যাক্ট হচ্ছে 1994 এর অ্যাক্ট, ঠিক আছে? কোম্পানি অ্যাক্ট 1994, কিন্তু এই কোম্পানি অ্যাক্টটা 1994 এ আমাদের এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে। এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, কিন্তু মূল অ্যাক্ট যেটা ছিল কোম্পানি অ্যাক্ট,
এটা কিন্তু 1994 এর অ্যাক্ট না, এটা মোস্ট প্রবাবলি 1913 এর অ্যাক্ট ছিল, 1913 সালের অ্যাক্ট। তো স্বাভাবিকভাবে 1913 সাল কিন্তু এটা তোমার ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে এটা অনেকটা ইংলিশ ল ছিল। কোম্পানি অ্যাক্ট 1994 এখানে আছে যে তোমার একটা কোম্পানি ফরমেশন করতে গেলে কি কি বিষয়গুলো লাগবে, এই যে কনস্টিটিউশন এন্ড ইনকর্পোরেশন, সার্টেন নাম্বার, যে তোমার ব্যাংকিং বিজনেস যদি হয় তাহলে কতজন পার্টনার থাকতে পারবে, যদি পার্টনারশিপ হয় তাহলে আদার দেন ব্যাংকিং হলে কতজন পার্টনার থাকতে পারবে, এগুলো সব কিছু এখানে আছে। কোম্পানি অ্যাক্ট কোম্পানি অ্যাক্ট এটা এই যে 1911 সালে, এবং কোম্পানি অ্যাক্ট 1913 ছিল এক সময়, ঠিক আছে, 1913 ছিল এক সময়, 1913 কোম্পানি অ্যাক্ট নাম্বার 7 1913 সালের 7 নাম্বার অ্যাক্ট ছিল এটা, 19 এবং 27শে মার্চ 1913 সালে এটা কি হয়েছে এসেছিল। তো 1913 এর অ্যাক্ট পরবর্তীতে এসে আমাদের এখানে অ্যামেন্ডমেন্ট হয়েছে, অ্যামেন্ডমেন্ট হয়ে এটা 1994 সালের কোম্পানি অ্যাক্ট হয়েছে বাংলাদেশে। তো তাহলে কি বোঝা যাচ্ছে দেখো, আমাদের আসলে ইন্ডিয়ান বিজনেস ল যেগুলো আছে এখনো আমরা সেগুলোর উপরে অনেকটা ডিপেন্ডেন্ট। ইন্ডিভিজুয়াল বাংলাদেশি বিজনেস ল বলতে এখনো তেমন কোনো বিজনেস ল অর্গানাইজড ওয়েতে আমাদের সামনে আসে নাই, ঠিক আছে, স্ক্যাটার্ড ওয়েতে আছে, বিভিন্ন ভাবে আলাদা আলাদা জায়গাতে আছে। এখন আমরা যে বইটা পড়ছি সেই বইটাও পড়ছি হলো এই যে এমসি কোস্টালের বই, ইন্ডিয়ান বই। এরপরে আছে হলো দ্য স্ট্যাটিউটস ল, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ল যেটা আমাদের কান্ট্রিতে তৈরি হয়েছে। when a bill is passed by the parliament and signed by the president it becomes an act or statute. The bulk of business law is statute law. আমাদের দেশে যে বিজনেস ল গুলা প্র্যাকটিস হয় তার মধ্যে এই এখন অনেকগুলো অ্যাক্টই আমাদের কাছে চলে এসেছে যেগুলো আমাদের পার্লামেন্টে পাস হয়েছে এবং আমাদের প্রেসিডেন্ট সাইন করেছেন, এগুলোকে আমরা বলি স্ট্যাটিউট। তাহলে স্ট্যাটিউট গুলোর মধ্যে কি কি আছে, যে ফাইন্যান্স অ্যাক্ট 2011 সালে হয়েছে, এই রিসেন্টলি হয়েছে, 10 বছর হলো। ইন্ডাস্ট্রিয়াল পলিসি অর্ডার হয়েছে 2010 সালে। তারপরে যে ভ্যালু এডেড ট্যাক্সের অ্যাক্টের কথা বললাম যে 1991 সালে হয়েছে। তারপরে যে কোম্পানি অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট হয়েছে, যদিও কোম্পানি অ্যাক্ট হয়েছে 1994 এ। তো এভাবে করে আমাদের কান্ট্রিতেও বেশ কিছু অ্যাক্ট হয়েছে যেগুলোকে আমরা স্ট্যাটিউটস বলতে পারি। আরেক ধরনের আরেকটা জায়গা থেকে ল আসে আমাদের কাছে, সেটা হলো কোর্ট থেকে। কোর্ট, জুডিশিয়াল ডিসিশনস অর কেস ল। জুডিশিয়াল ডিসিশনস আর ইউজুয়ালি রেফার্ড টু অ্যাজ প্রেসিডেন্টস। জুডিশিয়াল ডিসিশন গুলাকে বা কোর্টের রায়গুলাকে আমরা অনেক সময় প্রেসিডেন্টস বলি। And are binding on all courts having jurisdiction lower to that of the court which gave the judgment. These are judges' decisions on the basis of principles of justice, equity and good conscience. তাহলে জাস্টিস, ইকুইটি এবং সাম্যতা, ন্যায় এবং গুড কনসায়েন্স, এটা অনেকটা গুড কনসায়েন্স, সুবিচার বা এই ধরনের কিছু বলা হয়, যে এটার ভিত্তিতে তোমার যখন কোর্ট কোনো সিদ্ধান্ত দেন কোনো ইস্যুতে তখন সেই সিদ্ধান্তটা একটা আইন হয়ে যায়, ঠিক আছে। কোর্ট থেকে যদি সিদ্ধান্ত আসে তাহলে সেটা একটা আইন হয়ে যায়। এই যে আমাদের দেশে ধরো এই যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল, কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে আমাদের কোর্ট সিদ্ধান্ত দিয়েছে যে না, এই পদ্ধতিতে আর নির্বাচন হতে পারবে না, ঠিক আছে। কিছু অবজারভেশন কোর্টের ছিল, কিন্তু গভর্নমেন্ট সেগুলো যদি না মানে তাহলে কিছু করার নাই। তাহলে গভর্নমেন্ট দেখেছে মূল রায়টা কি, মূল রায়টা হচ্ছে না, এইভাবে আসলে দীর্ঘদিন ধরে কোনো কিছু চলতে পারে না, যেটা পলিটিক্যাল, এটা যেহেতু ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে পলিটিক্যাল পার্টিগুলো তারা রোল প্লে করবে, এটাই স্বাভাবিক। এখানে বাইরের কোনো একটা গ্রুপ এসে
গভর্নমেন্ট চালাবে 3 মাস, এরপরে তারা নির্বাচন দেবে, নির্বাচন দিয়ে কারো হাতে ক্ষমতা দিয়ে তারপরে তারা যাবে। এই বিষয়টা ডেমোক্রেসির সাথে বেস্ট স্যুট করছে না। এইরকম একটা চিন্তা ভাবনা থেকে কোর্ট কিন্তু এই ডিসিশন দিয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে এখানে কোনো বাংলাদেশে কোনো কেয়ারটেকার গভর্নমেন্টের এক্সিস্টেন্স থাকবে না পর্যায়ক্রমে। তো তাহলে কি হলো, ওটা একটা আইন হয়ে গেছে এবং এখন দেখো আর কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট নাই। ঠিক আছে, কথা ছিল যে পলিটিক্যাল পার্টিগুলো সরকার গঠন করবে এবং তারপরে তারা যখন চলে যাবে, তাদের মেয়াদ শেষ হয়ে যাবে, তখন তারা আরেকটা নিরপেক্ষ গ্রুপের কাছে, সেটার ফরমেশন আছে ওই লতেই বলা আছে কারা কারা কিভাবে এখানের উপদেষ্টা হবে তত্ত্বাবধায়ক সরকারের, এবং সেই উপদেষ্টা মণ্ডলী উপদেষ্টা পরিষদ থাকবে, তাদের একজন আবার প্রধান উপদেষ্টা থাকবে, চিফ অ্যাডভাইজার। তো চিফ অ্যাডভাইজারের আন্ডারে অনেকগুলো অ্যাডভাইজার থাকবে, সেটা বিভিন্ন মিনিস্ট্রির সাথে রিলেটেড অ্যাডভাইজার থাকবে। তারা ওই সার্বিক বিষয়গুলো দেখাশোনা করবে 3 মাস এবং তাদের মূল টার্গেট থাকবে নির্বাচন দেওয়া। নির্বাচন দিয়ে আরেকটা পলিটিক্যাল পার্টির কাছে জনগণের রায়ের ভিত্তিতে তারা ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। এটা ছিল কেয়ারটেকার গভর্নমেন্টের কনসেপ্ট। কিন্তু আমরা দেখলাম যে পলিটিক্যাল পার্টিগুলো ডিসএগ্রিমেন্টের কারণে 2006 সালে বিশাল একটা প্রবলেম তৈরি হয় এবং বিশাল পলিটিক্যাল রাইভালরি তৈরি হয়, মারামারি, মানুষ হত্যা, এরকমের ঘটনা ঘটে গেল। তখন এই কেয়ারটেকার গভর্নমেন্ট নামে কেয়ারটেকার গভর্নমেন্টের আড়ালে একটা গ্রুপ বাংলাদেশে ক্ষমতা দখল করলো এবং তারা 3 মাসে নির্বাচন দিয়ে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা যায়নি এবং 2 বছর তারা ক্ষমতায় থাকলো। এবং তখন তারা একটা রুল এস্টাবলিশ করলো যেটা বললো যে পলিটিক্যাল সিচুয়েশন ভালো না এবং দেশের মানুষ চাচ্ছে আমরা ক্ষমতায় থাকি, আমরা ক্ষমতায় থেকে আরো পরিশুদ্ধ করি, পরিশুদ্ধ করে তারপরে নির্বাচন দেই। এভাবে করে তারা 2 বছর ক্ষমতায় থাকলো এবং 2 বছর পরে 2006 থেকে 2008 পর্যন্ত, 2008-এ তারা নির্বাচন করে তারপরে যারা নির্বাচিত হয়েছে আওয়ামী লীগ, তাদের হাতে ক্ষমতা দিয়ে তারা চলে গেল। এই অনেকের ধারণা যে তারা যদি সুবিধা করতে পারতো বা তাদের কোনো ওরকম ইয়ে থাকতো তাহলে তারা হয়তো আরো অনেকটা সময় এখানে ক্ষমতায় থেকে অন্য কিছু করতে পারতো চাইলে। হাউএভার এই সমস্ত বিষয়গুলোকে সামনে এনে কোর্ট পরবর্তীতে সিদ্ধান্ত দিয়েছে যে না, এই পদ্ধতি আর থাকবে না বাংলাদেশে, কেয়ারটেকার গভর্নমেন্ট। 3 মাসের জন্য এসে যখন 2 বছর থাকছে কেউ কেউ, তাহলে এটা সেফ না। তো তখন তারা এই যে জাস্টিস, ইকুইটি এবং গুড কনসায়েন্স এগুলোর ভিত্তিতেই হয়তো তারা রায় দিয়েছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট থাকতে পারবে না। তো এই যে রায়টা, এই রায়টা একটা প্রেসিডেন্ট এবং এটার কারণে এখন আর কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট বাংলাদেশে নাই এবং তাদের আন্ডারে আর কোনো নির্বাচনও হচ্ছে না। তাহলে আইনের ইমপ্লিমেন্টেশনও হচ্ছে। তো এই আইনটা কোত্থেকে আসলো? এই আইনটা কি পার্লামেন্টে তৈরি হয়েছে? পার্লামেন্টে তৈরি হয়নি, এই আইনটা হয়েছে কোর্টে। কোথায় হয়েছে? কোর্টে। কোর্টে। তাহলে এই যে কোর্টের যে সিদ্ধান্তগুলো, কোর্টের যে সিদ্ধান্ত, এগুলোকেও আমরা বলতে পারি যে এগুলো আইন। কোর্টের সিদ্ধান্ত আইন। এরপর হচ্ছে কাস্টমস এন্ড ইউজেস। কাস্টমস এন্ড ইউজেস এটা কি? এটা হচ্ছে customs or uses of a particular trade also guides the courts in deciding disputes arising out of mercantile transactions, but such a custom must be widely known, certain and reasonable, and must not be opposed to any legislative enactment. তাহলে কান্ট্রিতে এক্সিস্টিং যে ল আছে সেই ল এর সাথে কোনো কনফ্লিক্টিং না বা ওভারল্যাপিং না, এরকম কোনো বিষয় যদি কোনো সমাজে প্রচলিত থাকে তাহলে সেটাকেই আমরা এই যে প্রচলন, যেটা প্রথা বা রিচুয়াল বা ট্র্যাডিশন বা কাস্টম যেটাকে আমরা বলছি, এটাকেই তখন মানে এক ধরনের আইন হিসেবে ধরে নেওয়া হয়। ঠিক আছে, কাস্টমস। আমি একটা ক্লাসে ছিলাম, বলো। স্যার এই সার্টিফিকেটের জন্য আসছি, ওরা তো আজকে দিতে যাচ্ছে না। বসো তুমি, বসো। তোমার শরীরের কি অবস্থা এখন সেটা বলো। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ।
তোমার এমনিতে ট্রিটমেন্ট তো চলছে না তোমার? ট্রিটমেন্ট শুরু আসলে এই ওষুধটা চেঞ্জ হয়ে যাচ্ছে বারবার, এটা না হয় এটা এভাবে করে করে একটু ডাক্তার আসো, আমাদের এক কলিগকে নিয়ে এবার বসতেছি যে কি অবস্থা, ওর জন্য এখন ফান্ড কালেকশন করতে হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো ফান্ড বসে। অভিদা না না নাসে নাসে আমি শুকিয়ে গেছি, শুকাইলেই তো ভালো। হ্যাঁ অসুস্থ তো ছিলাম, আছি এখনো। তো নাসরিন তুমি আমার সাথে ওই থিসিস করেছিলে তাই না? হ্যাঁ অনেকদিন পরে তোমার সাথে দেখা হলো আবার। তো বলো কি করতে পারি তোমাদের জন্য? আপনি বললে হয়তো মাস্টার্স এর নাকি অনার্স এর? আচ্ছা আজকে হচ্ছে 20 না? ফেসবুক তো আর গোপন খবর গোপন রাখে না, হ্যাঁ সব জানিয়ে দেয়। আজকে নাকি জন্মদিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো বলো বলো। হ্যাঁ হুম তুমি তোমার আইডি আর নতুন নাম্বারটা আমাকে ইয়ে করো, হোয়াটসঅ্যাপ করো। আইডি আর নতুন নাম্বারটা হোয়াটসঅ্যাপ করো। তো কে কে করছো সেটা বলো। কি চেষ্টা করতেছি? ব্যাংকে একটু অ্যাপ্লাই করবো আর ক্যাপিটাল পাবলিক কলেজে সিভি ড্রপ করা আছে। পাবলিক কলেজে কি টিচার চাইছে? তোমার সাবজেক্টটা নিচ্ছে না, আপনি সাবজেক্টটা যদি পান তাহলে হ্যাঁ মানে তোমার আর কি কিছু বলতে চাইছিল আমাকে? স্যার আপনি কি বলে ভালো হতো না, ওরা বলতেছে আবার আগামী চাল আসতে, কিন্তু আমি কেন কেন আগামী চাল কেন? ওনারা কি আজকে সার্টিফিকেট দিতে পারবে না? হ্যাঁ হ্যাঁ কি সমস্যা? এগুলো অনার্সের সার্টিফিকেট না? তোমাদের সবগুলো আছে অনার্সের সার্টিফিকেট? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ফয়সাল স্যার কেমন আছেন? আছি আল্লাহর রহমতে ভালো। তো এখন ওই আমাদের আর কিছু মার্কস বাকি আছে, আমি আজকে পাঠিয়ে দেবো, আপনি কাইন্ডলি এটা একটু করে দিন, কারণ এই কিছু রেজাল্ট ইনকমপ্লিট থাকছে, স্টুডেন্টরা তাদের সেমিস্টার দেখছে একটা সাবজেক্ট নাই। হ্যাঁ তো এটা করা যাবে তো না পাঠিয়ে দিলে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। না না এরকম কথা না, দেখি আমি ইনশাআল্লাহ একটা ম্যানেজ করে দেব, একটা ম্যানেজ করে দেব, ঠিক আছে অসুবিধা হবে না ইনশাআল্লাহ। হুম হুম আচ্ছা 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 হুম 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 হুম। তাহলে ওটা একটু করে দেন। আরেকটা হচ্ছে আমাদের ওই কিছু ছাত্রী আসছে, ওরা তো ওই যে বারবার আসা মুশকিল, ওদের সার্টিফিকেটটা একটু দিয়ে দেওয়া যায় কিনা একটু দেখুন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও ওনার সিগনেচার লাগবে না? ও এটা তো আবার সমস্যা, আপনি দিলে হবে না? হ্যাঁ তো জাহিদ সাহেব যে সারা বছর আসবে বা অনেক অনেক স্টুডেন্ট তো আসলে অনেক সময় অনেক দূর থেকে আসে, তারা আবার আসা তো মুশকিল। আচ্ছা ঠিক আছে দেখি জি আসসালামু আলাইকুম।
ওই এক্সাম কন্ট্রোলার আসেনি, এক্সাম কন্ট্রোলার সিগনেচার লাগে সার্টিফিকেট। তোমরা জমা দিয়ে যাও, ঠিক আছে? এরপরে আগামী রোববারে তোমরা তিনজন আমার সাথে একটু যোগাযোগ করো, ঠিক আছে? আমি দেখে এখানে তোমাদের পক্ষে সাইন করে তোমাদের এগুলো নিয়ে আমি শহরের বাসায় রাখবো, তোমরা এখান থেকে নিয়ে যাবে। তাহলে ক্যাম্পাস আসতে হবে না, কষ্ট করে, ঠিক আছে? আমার বাসার সন্ধান করে কেউ একজনকে পাঠিয়ে দিলে নিয়ে যাবে, ওকে স্যার। নাকি কোনো অসুবিধা হবে না না? স্যার, এটা ভালো হয়, আমি তো ওষুধ তো লংজারি করতে পারি হ্যাঁ। না। এই জন্য। হ্যাঁ, তোমরা যদি মনে করো তাহলে তোমাদেরটা নিয়ে গেলাম, আর যদি মনে করো যে তোমরা রোববার এসে নিতে পারবা তাহলে আমি দিতে পারবো না, 6 তারিখে আমার ব্যাংকে ইয়ার জন্য যে অ্যাপ্লাই করতে হবে, আচ্ছা আচ্ছা। এই দিতে লাগছে। এখন এক্সাম কন্ট্রোলার না থাকলে কি করবো বলো? উনি এমনিতে আসেন, ইউজুয়ালি উনি আসেন। আমি কালকে আসছিলাম, লাগতেছিল। কি বলো, কালকে কি করে আসছো তুমি? কালকে তো আমি ইউনিভার্সিটি, জানতাম না বাইক চান্স। আমাকে একটু ফোন করে আসবা না? দুইবার আর দুইবার। আমি ওটা আসলে জানতাম না, আমি জিজ্ঞেস করছি সাবিনা থেকে, ওর থেকে ডেটটা জিজ্ঞেস করতে ভুলে গেছি, তো আমি চলে আসছি, একটা কাজে লাগতেছিল। তুমি আমাকে যে কোনো সুবিধা অসুবিধা আমাকে ফোন করবে, বুঝছো? ফোন করে আসবা। তো এগুলো আজকে জমা দিয়ে যাও, জমা দিয়ে যাও, বলবো যে আপনারা প্রসেস করে রাখেন, শরীফ স্যারের কাছে ইয়েতে দিয়ে দিবেন 21 তারিখ, উনি নিয়ে যাবেন, ঠিক আছে? যে ওনাকে যদি অথরাইজ করা লাগে আমরা করে যাচ্ছি, অথরাইজ ফর্ম দেন, ওখান থেকে ফর্ম নিয়ে অথরাইজেশন সাইন করে যাব, ঠিক আছে? শরীফ স্যার নিয়ে যাবে 21 তারিখ। আচ্ছা। আচ্ছা, তোমাদের কিছু খাওয়াতে রইতে পারলাম না, বিস্কিট নিবা? আচ্ছা, হ্যাঁ, আমি আসলে একটা ক্লাসে আছি, এই জন্য বেশিক্ষণ গল্প করতে পারলাম। অলরাইট, তো তাহলে এখানে আমরা যেটা বলছি, রেকর্ডিং চলছে? জি স্যার, চলছে। আরে রেকর্ডিংটা অ্যাট লিস্ট পজ করে রাখতে পারতাম। তাহলে নেচার এন্ড কাইন্ডস অফ কন্ট্রাক্ট আমাকে ক্লাসও নিতে হয়, অফিসও করতে হয়, বুঝছো? তো ডিফাইনিং কন্ট্রাক্ট, এটাকে বলছে যে অ্যাকর্ডিং টু সেকশন 2H অফ দ্য কন্ট্রাক্ট অ্যাক্ট, an agreement enforceable by law is a contract. A contract therefore is an agreement, the object of which is to create legal obligation. Legal obligation মানে হচ্ছে a duty enforceable by law. তাহলে according to section 2H of Indian Contract Act, এটা আসলে of the Contract Act, এখানে বলছে an agreement enforceable by law is a contract. An agreement enforceable by law is a contract. তাহলে মূলত এটা হচ্ছে একটা এগ্রিমেন্ট, ওই এগ্রিমেন্ট যেটা এনফোর্সেবল বাই ল, যেটার মধ্যে আইন প্রয়োগ করা যায়, সেটাকে আমরা বলছি কন্ট্রাক্ট। তাহলে এখানে একটা স্বাভাবিক একটা প্রশ্ন তৈরি হয়ে যায় যে তাহলে এমন কি কোনো এগ্রিমেন্ট আছে যেটার মধ্যে আইন প্রয়োগ করা যায় না? এরকম আছে, ঠিক আছে, আমরা সেটা দেখব। তাহলে শুধু ওই এগ্রিমেন্ট গুলো, যে এগ্রিমেন্ট গুলোর মধ্যে আইন প্রয়োগ করা যায়, যেগুলোকে আইন দিয়ে বেঁধে দেওয়া যায়, সেগুলো হচ্ছে কন্ট্রাক্ট হবে। আর এমন কিছু এগ্রিমেন্টও আছে যেগুলোতে আইন প্রয়োগ করা যায় না, সেগুলোকে আমরা কন্ট্রাক্ট বলতে পারবো না। তাহলে a contract therefore is an agreement, the object of which is to create legal obligation. তাহলে এখানে একটা বিষয় আসলো যেটা, সেটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, দ্যাট ইজ এই যে এখানে যেটা আমরা বললাম এনফোর্সেবল বাই ল, এটাই বেসিক্যালি লিগ্যাল অব্লিগেশন। এবং এটা মানে হচ্ছে, এই লিগ্যাল অব্লিগেশন মানে হচ্ছে a duty enforceable by law, a duty enforceable by law. So the contract got two elements. তাহলে কন্ট্রাক্টের মধ্যে দুইটা জিনিস আমরা পেলাম, একটা হচ্ছে এই যে এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে এই যে লিগ্যাল অব্লিগেশন, ঠিক আছে? একটা হচ্ছে এগ্রিমেন্ট, আর একটা হচ্ছে লিগ্যাল অব্লিগেশন। ডেফিনেশন থেকে আমরা এটা পাই। ডেফিনেশনে কি বলছি? an agreement enforceable by law is a contract. তাহলে an agreement একটা এলিমেন্ট, enforceable by law মানে হচ্ছে লিগ্যাল অব্লিগেশন, দুইটা এলিমেন্ট। তাহলে একটা কন্ট্রাক্টের মধ্যে যদি দুইটা বিষয় নিশ্চিত থাকে, যে একটা এগ্রিমেন্ট থাকবে এবং সেই এগ্রিমেন্টটা কি হবে, সাথে লিগ্যাল অব্লিগেশন থাকবে। লিগ্যাল অব্লিগেশন কি? লিগ্যাল অব্লিগেশন হচ্ছে এমন কর্তব্য যে কর্তব্যের মধ্যে আইন প্রয়োগ করা যায়, এই যে।
তাহলে এগ্রিমেন্ট প্লাস লিগাল অব্লিগেশন ইকুয়ালস টু কন্ট্রাক্ট। লিগাল অব্লিগেশন কি? লিগাল অব্লিগেশন হচ্ছে এ ডিউটি এনফোর্সেবল বাই ল, এ ডিউটি এনফোর্সেবল বাই ল। আর এগ্রিমেন্ট কি? এগ্রিমেন্ট হচ্ছে এভরি প্রমিস and a set of promises forming the consideration for each other is called agreement. তাহলে এগ্রিমেন্ট তৈরি হয় কি কি দিয়ে? এগ্রিমেন্ট তৈরি হয় প্রমিসের মাধ্যমে। এগ্রিমেন্ট তৈরি হয় প্রমিসের সাথে যখন এই কনসিডারেশন যোগ হয়। প্রমিস অথবা সেট অফ প্রমিসের সাথে যখন কনসিডারেশন যোগ হয় তখন সেটাকে আমরা বলছি এগ্রিমেন্ট। তাহলে এই প্রমিস কিভাবে তৈরি হয়? আবার প্রমিস হয় এই অফার এবং অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে। তাহলে আমি অফার করলাম, সাপোজ আমি বললাম যে আই ওয়ান্ট টু সেল এ মোটর কার টু ইউ। আমি তোমার কাছে একটা মোটর কার বিক্রি করতে চাই এট টাকা 3 লাখ। হ্যালো, তাহলে আমরা কি বলছি যে এগ্রিমেন্ট প্লাস লিগাল অব্লিগেশন ইকুয়ালস টু কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট কিভাবে হয়? প্রমিস এবং কনসিডারেশনের মাধ্যমে এগ্রিমেন্ট হয়। প্রমিস কিভাবে হয়? অফার এবং অ্যাকসেপ্টেন্সের মাধ্যমে হয়। এক্সাম্পল বলছিলাম আমি যে সাপোজ আমি তোমার কাছে অফার করলাম যে আই ওয়ান্ট টু সেল এ মোটর কার টু ইউ a motor car to you at টাকা 300,000 বা 3 লাখ। আমি তোমার কাছে আমার মোটর কারটা 3 লাখ টাকায় বিক্রি করতে চাই, বা আমি তোমার কাছে একটা মোটর কার 3 লাখ টাকায় বিক্রি করতে চাই। এটা হচ্ছে অফার। আর তুমি যদি এটাকে অ্যাকসেপ্ট করে নাও, তুমি যদি বলো যে ওকে ওকে ডান, ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি বলবো? অ্যাকসেপ্টেন্স হয়ে গেছে। হ্যাঁ, অ্যাকসেপ্টেন্স। তাহলে কি হয়ে গেল? অফার এবং অ্যাকসেপ্টেন্স থাকলে এটা হয়ে গেল একটা প্রমিস। এই প্রমিসের সাথে কনসিডারেশন কি? কনসিডারেশন হচ্ছে এই যে মোটর কারটা হচ্ছে কনসিডারেশন, আমি তোমাকে দিব। আর এই যে 3 লাখ টাকা যেটা বলেছি তুমি আমাকে দিবা, এটা হচ্ছে তোমার পার্ট থেকে কনসিডারেশন। আমি তোমাকে মোটর কার দিব, এটা হচ্ছে আমার পার্ট থেকে কনসিডারেশন। তাহলে I am giving you motor car, this is consideration from my part, and you are paying me 300,000, that is the consideration from your part. তো তাহলে কনসিডারেশন মানে হচ্ছে স্যাক্রিফাইস, যেটা পার্টিরা করে, স্যাক্রিফাইস, ঠিক আছে, স্যাক্রিফাইস। তো তখন আমরা এটাকে বলি হলো এগ্রিমেন্ট। এই বিষয়গুলো যদি খুব ভেতর থেকে ক্লিয়ারলি না বোঝা যায় তাহলে তুমি কিন্তু আসলে ল বুঝতে পারবে না, বিজনেস ল যেটা। কারণ কন্টিনিউয়াসলি বিজনেসে এই ধরনের অফার অ্যাকসেপ্টেন্স হচ্ছে, কন্টিনিউয়াসলি প্রমিস হচ্ছে, কনসিডারেশন থাকছে এবং সেগুলো এগ্রিমেন্ট হচ্ছে, এবং সাথে লিগ্যাল অব্লিগেশন থাকছে। কিন্তু এই লিগ্যাল অব্লিগেশন অনেকেই পারফর্ম করছে না পরবর্তীতে, তার মানে দে আর ব্রিচিং অর ব্রেকিং দ্য প্রমিস। আলটিমেটলি কন্ট্রাক্টটা ডিসচার্জ হয়ে যাচ্ছে এখানে, ঠিক আছে, কন্ট্রাক্টটা ভ্যালিড থাকছে না। So it's important to understand each and every part or element of the contract. তো এখানে একটা বিষয় বলা হয় যেটা হচ্ছে all contracts are agreements but all agreements are not contracts. Explain. তাহলে এটা তোমাদের কাছে থাকলো। Now it is 11:59, প্রায় 12টা বাজতে চললো। আমরা আজকে এখানেই শেষ করব। তোমাদের এটা কাজ থাকলো, তোমরা এটা এক্সপ্লোর করবা যে কিভাবে all contracts are agreements but all agreements are not contracts, এই বিষয়টা কি করে হয়। তোমরা এটা আগামী ক্লাসে আমি জিজ্ঞেস করব, আমাকে তোমরা এটা এক্সপ্লেন করে বোঝাইতে হবে। ওকে, ঠিক আছে, ওকে স্যার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, ঠিক আছে। তো ইয়ে করেছো তোমরা, সবার অ্যাটেন্ডেন্স হয়েছে? জি স্যার হয়েছে। সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, গুড।
আমি সহ 27 জন দেখাচ্ছে, তাহলে 27।